আলী একজন গরিব জেলে। সে মাছ ধরে তার সংসার চালাতো। প্রতিদিনের মতো আজও সে মাছ ধরার জন্য তার জাল এবং একটি বালতি হাতে নিয়ে নদীর পথে রওনা হন। আলী কিছুক্ষণ হাঁটার পর নদীর পাড়ে চলে আসেন এবং নদীর পাড়ে এসে তার হাতে থাকা বালতিটি একপাশে রাখেন এবং তার জালগাছা নদীতে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করতে থাকেন। জাল প্রস্তুত করার পর আলী সেটি নদীতে ছুঁড়ে মারেন এবং কিছু সময় অপেক্ষা করতে থাকেন। অপেক্ষা করার কিছুক্ষণ পর আলী জালগাছা টেনে তুলতে থাকেন। সম্পূর্ণ জাল টেনে তোলার পর তিনি দেখতে পায় যে তার জালে কোনো মাছ ধরা পড়েনি, পুরো জালই ফাঁকা। আলী বেশ অবাক হন এবং সে নদীতে আবারও জালটি নিক্ষেপ করেন। আবারও কিছু সময় অপেক্ষা করেন। অপেক্ষা শেষ হলে সে জালগাছা টেনে তুলতে থাকেন এবং সে জাল উঠানোর পরে দেখতে পেলেন যে এইবারও কোনো মাছ ধরা পড়েনি। তখন সে মন খারাপ করে ভাবতে থাকেন, কি ব্যাপার, আজ দেখি নদীতে একটা মাছও নাই। আজকে আমার কপালটাই খারাপ, একটা মাছ তো জালে উঠলো না। কিন্তু এমন তো কখনো হয় না, আজ নদীর মাছ সব গেল কোথায়? না, এই শেষবারের মতো আর একবার জাল নিক্ষেপ করে দেখি কোনো মাছ ধরা পড়ে কি না। এই বলে আলী তৃতীয়বারের মতো জাল নদীতে নিক্ষেপ করেন। আগের মতো এবারও কিছু সময় অপেক্ষা করার পর সে তার জালগাছা তুলতে থাকেন। সম্পূর্ণ জাল টেনে তোলার পর আলী লক্ষ্য করেন যে তার জালের মধ্যে একটি চকচকে পাত্র উঠে এসেছে। আলী পাত্রটি দেখে ভাবতে থাকে যে এর মধ্যে মনে হয় দামি কোনো রত্ন রয়েছে। এই কথা চিন্তা করে আলী পাত্রটির মুখ খুলে ফেলে। পাত্রের মুখটি খোলার পর আলী লক্ষ্য করল যে কালো একটি ধোঁয়া উড়ে চলে গেল এবং কৌটাটি সম্পূর্ণ ফাঁকা। এটা দেখে আলীর মন আরও বেশি খারাপ হয়ে যায় এবং সে রাগে দুঃখে পাত্রটি নদীতে আবারও ছুঁড়ে ফেলে দেয় এবং বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন। পরের দিন সকালে আলীর দুই বন্ধু মিন্টু এবং কামাল নদীর পাড় দিয়ে যাবার সময় তারা দেখতে পায় একজন মানুষের দেহ পড়ে আছে, কিন্তু তার মাথাটি ঘাড় থেকে আলাদা করা। তারা আরেকটু কাছে গিয়ে দেখতে পান যে এটা তাদের বন্ধু আলীর লাশ। লাশটি দেখে মনে হচ্ছে যে অনেক শক্তিশালী কোনো প্রাণী আলীর ঘাড় থেকে তার মাথাটি ছিঁড়ে আলাদা করে ফেলেছে এবং তার শরীরে সব রক্ত চুষে খেয়েছে আর অনেক আঁচড়ের দাগ রয়েছে। একই কাণ্ড, এটা তো দেখি আলীর লাশ রে, কি ভয়ঙ্করভাবে মেরেছে দেখ। ওরে বাবা, এইভাবে কে মারলো আলীকে? মাথা শরীর থেকে আলাদা করে ফেলাইছে? আমার মনে হয় না যে কোনো মানুষ এই কাম করতে পারে। কি কইতাছস? কি সাংঘাতিক ঘটনা রে, এমন ঘটনা তো আমাদের গ্রামে কোনোদিনও ঘটে নাই রে। তুই ঠিক কইছস, গ্রামে মনে হয় কোনো ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাব ঘটেছে। তাই এখন থেকে একটু সাবধানে থাকুন লাগবো। এখন চল আলীর লাশটি তাদের বাড়িতে নিয়ে যাই। তাই করি, চল। এই বলে আলীর লাশ নিয়ে তারা চলে যায়। ওই দিন রাতে রহমত চাচা বাজার শেষ করে বাড়িতে ফিরছিল। বাজার থেকে ওই গ্রামে যেতে হলে ওই নদীর পাড় দিয়েই যেতে হয়। সে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসে এবং নদীর পাড় দিয়ে যাবার সময় রহমত চাচা হঠাৎ শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে। রহমত, ও রহমত, তুই আইসোস? আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। অনেক পিপাসা পেয়েছে আমার, তোর রক্ত খেয়ে আজ আমার পিপাসা মিটাবো। রহমত চাচা আশেপাশে কাউকেই দেখতে পেলেন না। হঠাৎ কোনো একটি অদৃশ্য শক্তি তার ঘাড় ধরে গাছের উপরে নিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোক রহমত চাচার মৃতদেহ ওই গাছের সাথে ঝুলতে দেখেন এবং এই দৃশ্য দেখে তারা খুব ভয় পেয়ে যায়।
গ্রামের মানুষ বুঝতে পারে যে তাদের গ্রামে ভয়ঙ্কর কোনো পিশাচের নজর পড়েছে। গ্রামের মানুষ তার লাশটি গাছ থেকে নিচে নামিয়ে তাদের মসজিদের হুজুরকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে হুজুর সেখানে চলে আসেন এবং রহমত চাচার লাশ দেখে বুঝতে পারে যে এটি কোনো শক্তিশালী পিশাচের কাজ। আমার একজন তুলারাশির লোক লাগবো। এইখানে তুলারাশির কেউ আছে? আমি তুলারাশির। তুমি আমার সামনে বসো। এই কথা বলে হুজুর মিন্টুকে তার সামনে বসিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া পাঠ করেন এবং মিন্টুর গায়ে ফু দেন। ফু দেওয়ার সাথে সাথে মিন্টুর চোখ লাল হয়ে যায় এবং মোটা একটি কণ্ঠস্বর বলে ওঠে, এই অসময় কেন ডেকেছিস আমাকে? কে তুই? কোথা থেকে আইসোস? আমার নাম ননি। আমি মানুষ ধরি আর মারি, মেরে তাদের রক্ত পান করি। তুই এই লোকটারে কেন মারলি? তার কি দোষ ছিল? কি দোষ ছিল জানতে চাস? তাহলে শোন। আজ থেকে 200 বছর আগে তোদের এই গ্রামের এক তান্ত্রিক আমাকে ওই পাত্রের মধ্যে বন্দি করে ওই পাত্রটি নদীর পাড়ে পুঁতে রাখে। তখনই আমি শপথ করেছিলাম, আমি যেদিন মুক্তি পাব সেদিন এই গ্রামকে নরকে পরিণত করব এবং এই গ্রামের সকল মানুষের রক্ত চুষে খাবো। তাহলে তুই মুক্তি পাইছিস কিভাবে? তোদের গ্রামের আলী মাছ ধরতে গিয়ে তার জালে ওই পাত্রটি উঠে আসে। আলী পাত্রটি পেয়ে কিছু না বুঝেই তার মুখ খুলে দেয় এবং আমি 200 বছর পর মুক্তি পাই। মুক্তি পেয়ে আমার এত পিপাসা পেয়েছিল যে আমি সাথে সাথে আলীকে ধরে তার ঘাড় টান দিয়ে ছিঁড়ে তার রক্ত পান করি এবং তার দেহটি ওই গাছের সাথে ঝুলিয়ে রাখি। তুই এই গ্রাম ছেড়ে চলে যা। যদি না যাস তাহলে তোকে আবারও এই বোতলে বন্দি করব। তুই কেন? এই গ্রামের কারোই শক্তি নাই যে আমাকে বন্দি করবে। আমি এখন থেকে যাকেই পাবো তার রক্ত চুষে খাবো। এই বলে পিশাচটি তখন চলে যায় এবং মিন্টু স্বাভাবিক হয়ে যায়। হুজুর পিশাচটির এই কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায় এবং রাতের বেলা সবাইকে একা একা চলাফেরা করতে নিষেধ করে দেন। হুজুর বলে এই পিশাচটি অনেক শক্তিশালী এবং রাক্ষস শ্রেণীর পিশাচ। আমার পক্ষে তার সাথে বেড়ে ওঠা সম্ভব না, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। এই পিশাচটি যদি রাতে কাউকে একা পায় অথবা কাউকে ডাকে তাহলে যেন সেই ডাকে কেউ সাড়া না দেয়। যদি কেউ সাড়া দিয়ে ঘর থেকে বের হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। হুজুরের মুখে এই কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই ভাবতে থাকে যে এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। সেদিনের মধ্যে সবাই বাড়ি চলে যায়। পরদিন সকালে সবাই দেখতে পায় যে তাদের হুজুরকে ওই পিশাচটি ঘাড় ভেঙে তার শরীরের সব রক্ত চুষে খেয়েছে এবং তাকে নির্মমভাবে হত্যা করেছে। তার মরদেহটি গাছের সাথে ঝুলছে। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় এবং হুজুরের এমন মৃত্যুতে তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা বুঝতে পারে যে রাতে ঘরের বাইরে গেলেই মৃত্যু নিশ্চিত। তাই ওই গ্রামের সবাই দিনের বেলায় সকল কাজ শেষ করে বাড়িতে চলে যায়। যদি কেউ রাতে ঘরের বাইরে যেত তাহলে পরদিন সকালে তার মরদেহ ওই গাছে পাওয়া যেত। এইভাবে কিছুদিন চলে যায়। একদিন ঘটে একটি অন্য ঘটনা। গ্রামে ফিরে আসে রহমত চাচার ছেলে রাজু। রাজু আজ থেকে প্রায় 15 বছর আগে তার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়, আর কখনো বাড়িতে আসেনি। দীর্ঘ 15 বছর পর রাজু বাড়ি ফিরে আসে। বাড়িতে যাবার পথে চায়ের দোকানে মিন্টু আর কামালের সাথে দেখা হয়, কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না। আর চিনবেই বা কী করে? সেই ছোটবেলার কথা। রাজুকে দেখে মিন্টু বলে, কে আপনি? আমার নাম রাজু। আমার বাবার নাম রহমত।
ও তুই রহমত কাকার ছেলে রাজু? আমি কামাল, আরও হচ্ছে মিন্টু। চিনতে পারছস আমাদের? ওহ, তুই কামাল আর তুই মিন্টু। চিনতে পারছি। কেমন আছিস তোরা? সেই ছোটবেলায় একসাথে কত খেলাধুলা করেছি। আমরা ভালো আছি। তুই এতদিন কোথায় ছিলি রে? সে অনেক কথা পরে বলবো। এখন বল, আমার মা বাবা কেমন আছে? তোর বাবা মা কেউই বেঁচে নাই রে। তোর মা আজ থেকে আরও অনেক বছর আগেই মারা গেছে, কিন্তু তোর বাবা 1 মাস আগে মারা গেছে। তখন কামাল আর মিন্টু তাদের গ্রামে ঘটে যাওয়া সকল ঘটনা রাজুকে খুলে বলে। সবকিছু শুনে রাজু অনেক কষ্ট পায় এবং নিজেকে অপরাধী ভাবতে থাকে। কামাল এবং মিন্টু রাজুকে বলে যে রাতে যেন সে ঘরের বাইরে না যায়। রাজু তাদের থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসে রাজু তার বাবার কবর দেখতে পায় এবং খুব মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। ওই দিন বিকেলে কামাল আর মিন্টু রাজুর বাড়িতে আসে এবং রাজুকে রাতের খাবার দিয়ে যায় এবং আবারও বলে যায় রাজু যেন রাতে ঘরের বাইরে না যায়। আমরা এখন যাই রে, রাতে সাবধানে থাকিস। কেউ ডাকলে ঘরের বাইরে যাবি না। মিন্টু ঠিকই কইছে, রাতে ভুলেও ঘর থেকে বাইরে যাবি না। এই গ্রাম এখন আর আগের মতো নাই। এই গ্রামে এখন যে রাতে ঘরের বাইরে যায় সে আর জীবিত ফিরে আসে না। কারণ আমাদের গ্রামে যে পিশাচটির আবির্ভাব হয়েছে সে প্রতি রাতেই যদি কাউকে সামনে পায় তাহলে তার রক্ত চুষে খেয়ে তার মৃতদেহ ফেলে যায়। আচ্ছা, তোরা এখন যা, আমার ভালো লাগতেছে না। তোদের সাথে কালকে কথা হবে। এই বলে মিন্টু আর কামাল বাড়ি চলে যায়। সেদিন রাতে রাজু যখন ঘুমাচ্ছিল, হঠাৎ রাজু শুনতে পায় তার বাবা তাকে ডাকছে। মিন্টু আর কামালের কথা রাজু একেবারেই ভুলে যায় এবং সে উঠে ঘরের বাইরে চলে যায়। উঠোনে দাঁড়িয়ে সে দেখতে পায় তার বাবা তাকে ডাকছে। রাজু তার বাবার পিছু পিছু যেতে থাকে। এইভাবে কিছু সময় যাওয়ার পর রাজু ওই নদীর পাড়ে চলে আসে। হঠাৎ রাজু দেখতে পায় তার সামনে কাউকে দেখা যাচ্ছে না। তখন রাজুর হুঁশ ফিরে আসে এবং রাজু বুঝতে পারে যে মিন্টু আর কামাল তাকে কেন ঘরের বাইরে যেতে নিষেধ করছিল। রাজু খুব ভয় পায় এবং সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। রাজু যখনই পিছন ফিরে বাড়ির দিকে হাঁটা শুরু করে তখনই সে দেখতে পায় যে তার সামনে একটি ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। কে তুমি? আমার নাম ননি। আমি মানুষ ধরি আর মারি, মেরে তাদের রক্ত পান করি। এখন তোকে মারবো, মরার জন্য প্রস্তুত হয়ে যা। তুমি আমাকে কেন মারবে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করস নাই, কিন্তু আমার কাজ হলো মানুষের রক্ত পান করা, তাই এখন তোর রক্ত পান করবো। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। কালকেই আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। কি ভেবেছিস আমি এইগুলো বলবো? তুই এখনো আমাকে চিনতে পারস নাই, কিন্তু আজকে চিনতে পারবি যে আমি কে। তোর তো দেখি অনেক সাহস রে। আমার সামনে যে একবার পড়েছে সে আর বেঁচে ফিরতে পারেনি। আমি সেটা শুনেছি। তুই এই গ্রামের অনেক ক্ষতি করেছিস। তুই আমার বাবাকে মেরেছিস। তাই আমি আজ প্রতিশোধ নিব, কঠিন প্রতিশোধ। আজকেই তোর দিন শেষ। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জীবনে অনেক মানুষের রক্ত খাইছি, কিন্তু কেউ আজ পর্যন্ত মরার আগে এমন মজা করে নাই। তোর সাহস দেখে আমি অবাক হয়েছি। তুই এতদিন সাধারণ এবং অসহায় মানুষদের হত্যা করেছিস, কিন্তু আমি কোনো সাধারণ মানুষ না। এই বলে রাজু তার পকেট থেকে একটি আংটি বের করে এবং কিছু একটা পরে সেই আংটিতে ফু দিয়ে ওই পিচাসটির দিকে ধরে। সাথে সাথে পিচাসটির চারদিকে একটি বৃত্ত তৈরি হয় এবং বৃত্তের চারদিকে আগুন জ্বলে ওঠে। পিচাসটি ওই জায়গায় বন্দী হয়ে যায়। ওরে বাবা রে, আমার গা পুড়ে যাচ্ছে। তুই তোর মন্ত্র ফিরিয়ে নে। তুই যা বলবি আমি তাই করব। দয়া করে আমাকে ছেড়ে দে। না, আমি তোকে ক্ষমা করব না। তুই আমার বাবা সহ এই গ্রামের অনেক মানুষকে হত্যা করেছিস। তোকে আমি পুড়িয়ে মারব।
পরের দিন সকালে গ্রামের সবাই এই পিশাচটিকে তার আসল রূপে বন্দি অবস্থায় দেখে অনেক ভয় পায় এবং রাজুকে দেখে অনেক অবাক হয়ে যায়। এইটা তো একটা সাধারণ পিচাস, এর থেকে অনেক শক্তিশালী পিচাস আমি বন্দি করে রেখেছি। সে অনেক লম্বা ঘটনা। এখন তোমরা এই পিচাসটির কি শাস্তি দেখতে চাও? রাজুর এই কথা শুনে গ্রামের সবাই বলে যে এই পিশাচটি আমাদের গ্রামকে নরকে পরিণত করেছে, তাই আমরা চাই এই পিশাচটিকে পুড়িয়ে মারা হোক। রাজু গ্রামের সকলের এই কথা শুনে তার পকেট থেকে আবারও সেই আংটি বের করে এবং কিছু একটা পরে ফু দিয়ে পিশাচটির দিকে ধরে। সাথে সাথে পিশাচটির গায়ে আগুন ধরে যায় আর পিশাচটি চিৎকার করতে করতে বলে, আমরা 7 ভাই, তুই আমাকে আজ একা পেয়ে নির্মমভাবে হত্যা করলি। আমার ভাইয়েরা এর প্রতিশোধ ঠিকই নিবে, মনে রাখিস। আহ ও মরে গেলাম, গা পুড়ে গেল। আহ এই বলে পিশাচটি আগুনে পুড়ে মারা যায়। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ আবার আনন্দ আর খুশিতে ভরে ওঠে। সবাই রাজুকে ধন্যবাদ দিতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে যে রাজু এই কাজটি কিভাবে করলো। তখন রাজু বলে, আজ আমার হাতে সময় নাই, আমাকে যেতে হবে। আমি আবার যখন ফিরে আসব তখন আমি বিস্তারিত সবকিছু বলবো। আর একটা কথা, গ্রামে যদি আবার কখনো কোনো পিচাসের দেখা মেলে তাহলে তোমরা আমার নাম বলে 3 বার এই গাছে ফু দিবে, তাহলে আমি চলে আসব। রাজু কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। গ্রামে সকলে বুঝতে পারে যে তাদের গ্রামে এখন থেকে আর কোনো বিপদ নেই। তাই সবাই আবার আগের মতো গ্রামে চলাচল শুরু করে এবং সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।